This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারুইপুরে। যদি রাজনৈতিক মানচিত্রে বলেন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। কয়েক মাস আগে এই বিধানসভার অন্তর্গত দলুয়াখাকি সংবাদ শিরোনামে উঠে এসেছিল, ঠিক যেমন ভাবে আজকে বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালী সংবাদ শিরোনামে উঠে এসছে। আচ্ছা, শুধুই কি সন্দেশখালীতে যে ধরনের অভিযোগ উঠেছে সেই একই অভিযোগ তো উত্তর থেকে উঠছে, কোচবিহারের দিনহাটা। সেই একই অভিযোগ পাঁচলা থেকে তোলা হচ্ছে হাওড়া। গোটা রাজ্যেই কি এরকম অভিযোগ? তাহলে এতদিন কেন অভিযোগ ওঠেনি? কোথাও গিয়ে কি এই আন্দোলনের সন্দেশখালী তারা রাস্তা দেখাচ্ছে? আসুন আজকে এই নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যেমন এখানকার চারজন বিশিষ্ট রাজনীতিবিদ, আমার সঙ্গে রয়েছেন এখানকার আম জনতা। একটা হাততালি বারুইপুরের জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হাফিজুর রহমান, তৃণমূল কংগ্রেসের সমর্থক। হাততালি প্লিজ, এখানকার মানুষ শুনি। রয়েছেন লাহেক আলী সিপিএম এর তরফ থেকে, রয়েছেন আইএসএফ এর তরফ থেকে মজনুল লস্কর, স্বাগত আপনাকে, এবং রয়েছেন বিজেপির তরফ থেকে পায়েল ধর। প্রথমে একটু হাফিজুর বাবুর কাছে যাই। হাফিজুর বাবু, আপনি পেশায় আইনজীবী, আপনি মোটামুটি তো রাজনীতির খোঁজ খবর রাখেন খুব ভালোভাবে। আচ্ছা, এই একই অভিযোগ কেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে? এতদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল বিচ্ছিন্ন ঘটনা, এবার তো ধারাবাহিক অভিযোগ উঠে আসছে। দিনহাটা থেকে বিজেপি বলছে পাঁচলায়। এর কারণটা হচ্ছে এটা ক্রিয়েটিভ, ইচ্ছা করে করা হচ্ছে। কারা করছে? করছে আরএসএস এবং বিজেপি। তার কারণটা হচ্ছে আরএসএস পুরো মানেটা আমরা সাধারণ মানুষ জানি না, জেনে নিন আগে। এই প্রজন্মের মানুষের কাছে সেটা অধরা। সেটা হচ্ছে রয়্যাল ফর আর সিক্রেট, তারপরে সোসাইটি। এরা ছিল ব্রিটিশদের চর। সেই চরের নামটা আজকে নিয়েছে আরএসএস। তারা মানুষের মধ্যে বিভিন্ন রকমের জাত বিভাজন, ধনী দরিদ্র, এইভাবে তারা খেপিয়ে তুলে মানুষকে আজকের বিপদগামী করে তুলছে। সারা দেশ কি বলছে? বিজেপি কি বলছে? সরাসরি অভিযোগ। যিনি আরএসএস এর পুরো নামটাই ঠিক বলতে পারলেন না, তার কাছ থেকে তো আরএসএস এর কোনো বিবৃতি আমরা নেব না। কারণ আজকে রাষ্ট্র গঠনে আরএসএস এর কি ভূমিকা আছে সেটা সারা দেশের মানুষ জানে। কিন্তু আজকের বিষয় যখন সন্দেশখালী, উনি কেন সন্দেশখালী ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন? আসুক না ফিরে সন্দেশখালীতে, আসুক ফিরে চোপড়ায়, আসুক ফিরে কামদুনিতে, আসুক ফিরে কাকদ্বীপে, যেখানে মায়েরা আজকে আক্রান্ত, মায়েরা আজকে ধর্ষিত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পশ্চিমবঙ্গের ম্যাপ ফেলুন, যেখানে একটা পেন ফেলবেন 1 কিলোমিটারের মধ্যে কোনো না কোনো মেয়ে, কোনো না কোনো মা ধর্ষিত হয়েছে, এবং সেটা সরকারি রিপোর্ট বলছে। কেন ওনারা বারবার পশ্চিমবঙ্গ, সন্দেশখালী, ধনিয়াখালী ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? বামেরা কি বলছে? অবশ্যই আজকের আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক, এবং এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আমরা পালন করে থাকি। জানেন যে এই ভাষার জন্য রক্ত দিয়েছিলেন। এই ভাষা দিবসে অমর শহীদদের প্রথমে শ্রদ্ধা জানাই। এবং আজকের যে বাংলা, এই বাংলা নয় শুধু গোটা ভারতবর্ষকে অশান্ত করে দিয়েছে। ইনি আরএসএসের কথা বললেন, উনি তৃণমূলের কথা বললেন, একদম সঠিক। এই আরএসএস এবং তৃণমূল উভয় মিলে গোটা দেশ শুধু নয়, উনি পশ্চিমবঙ্গের কথা বললেন। অবশ্যই পশ্চিমবঙ্গে শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী সহ প্রত্যেকটা জায়গাতে যেমন ঘটনা ঘটছে, আজকে সন্দেশখালী রাস্তা দেখাচ্ছে, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ এই উত্তাল হবে। তবে মণিপুরের কথা উনি ভুলে গেলেন, উনি হাতরাসের কথা ভুলে গেলেন, উনি কাশ্মীরের কথা ভুলে গেলেন, এবং উনি যিনি এই বুঝতে পেরেছি, আপনি গোটা দেশকেই এক জায়গায় এক বন্ধনীতে আনছেন। আইএসএফ কি বলছে? আইএসএফ একটা কথাই বলতে চাইছে, যাহা বিজেপি তাহাই তৃণমূল, আর যাহা বিজেপি তাহাই আরএসএস। তো নওশাদ সিদ্দিকী সাহেব বলতে চাইছেন যে পিছিয়ে পড়া মানুষদের জন্য আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের মূল স্রোতে আনার জন্য কোনোদিন চেষ্টা করেনি। এবং এই যে আপনারা সন্দেশখালীর ঘটনাটা দেখছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আজকের মহারাষ্ট্র যে বিজেপি সেখানে শাসিত রাষ্ট্র, সেখানে কিন্তু মিসিং ওম্যান এবং চিলড্রেন নাম্বার আর ইনক্রিজিং, এবং ফার্স্ট হয়েছে 2016-17 সালে, 18 সালে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরো অফ ইন্ডিয়ার যে একটা তথ্য বেরিয়ে এসেছিল, সেখানে মহারাষ্ট্র প্রথম, যেখানে মহিলা এবং শিশু সব থেকে মিসিং হয়েছে। আর দুর্ভাগ্যের বিষয়, আমার বাংলা সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে 36টি রাজ্যের মধ্যে, যেখানে মহিলা এবং শিশু সব থেকে বেশি নিখোঁজ হয়েছে। আমার কাছে এই তথ্যটা আপনারা দেখে নিন, যেখানে বেরিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরো অফ ইন্ডিয়াতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে থেকে 2016 সালে কত মহিলা নিখোঁজ হয়েছে দেখে নিন।
24,937 জন মহিলা নিখোঁজ হয়েছে পশ্চিমবঙ্গে থেকে। কি বলবেন? এনসিআরবির রিপোর্ট, আপনারা বলতেন যে এনসিআরবির রিপোর্ট কলকাতা সব থেকে সেফেস্ট সিটি দেশের মধ্যে, সেখানে এনসিআরবির আরেকটা রিপোর্ট উনি বলছেন, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট যেটা উনি বললেন, এটা সাপ্রেশন অফ ফ্যাক্ট। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর সবচেয়ে কম মানুষ নির্যাতিত হয়েছে আমাদের মেয়েরা যারা যায়। না, নির্যাতন তো আর বেশি আর কম দিয়ে হয় না, নির্যাতন একটা নির্যাতন হলেও সেটা নির্যাতন। পাচারের কথা আমি বলছি মেনলি, এই পাচারটা কমে গেছে, পাচারের রেট আমাদের এখানে 65% বন্ধ হয়েছে বলতে পারবেন না দায়িত্ব নিয়ে, কমে গেছে। তার কারণ এগুলো যারা যায় বিজেপি শাসিত দেশে তারা যায়, গুজরাট, বিহার, ইউপি, সেখানে যায় দিল্লি, তাদেরকে এখানে আমাদের বাংলার মেয়েদের বিক্রি করে দেওয়া হয় এবং সেখানে মমতা ব্যানার্জি আসার পরে সেই মেয়েগুলোকে উদ্ধার করার পরে আমাদের এখানে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। আসবো, এখানে প্রশ্ন আছে কারো সন্দেশখালী নিয়ে? আমাদের তৃণমূলের প্রতিনিধি বললো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে মহিলা শুধু পাচার হচ্ছে কথা বলছে, এইটা কেন বলেননি এখানে কোনো চাকরি হচ্ছে না, এই জন্য অন্য অন্য রাজ্যে সেই আমাদের পশ্চিমবঙ্গ সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এখানে চাকরি, এখানে কর্মস্থানের জন্য না পাওয়ার জন্য অন্য রাজ্যে কাজ করছে। বামেদের কাছে একটু যাই, দেখুন এখানে যখন আমরা খবর করছি সন্দেশখালীর ওখান থেকে যেখানে মূল অভিযোগ উঠে আসছে তার থেকে একটু দূরে দাউদপুর, সেখানে গিয়ে আমরা দেখেছিলাম, অভিযোগ পেয়েছিলাম যে ঘরে ঘরে পরিযায়ী শ্রমিক, এবং সেখানে উঠে আসছে যে গরিব মানুষ কোনো ওখানে কর্মসংস্থান নেই, তারা চাষ করে খেতেন, সেই চাষের জমিতে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, নোনা জল, ভেরি তৈরি করা হয়েছে, লিজ নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগটা উঠেছে কিন্তু সেখান থেকে। একদমই ঠিকই অভিযোগ। আপনারা জানেন 34 বছর বামফ্রন্ট সরকার সময় যে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর ইতিহাসে এটা খ্যাতি যে বর্গা রেকর্ড হয়েছিল। এই বর্গা রেকর্ডের মাধ্যমে, পাট্টা বিলির মাধ্যমে গ্রামের গরিব মানুষকে জমি দেওয়া হয়েছিল চাষ করার জন্য। আজকে শুধু সন্দেশখালী নয়, এই পার্শ্ববর্তী সমস্ত এলাকায় জমি একদিক দিয়ে যেমন এই তৃণমূলের হাঙররা দখল করে নিচ্ছে, সেখানে সেই সমুদ্রের নোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমি নষ্ট করে দিচ্ছে, সেখানে ভেড়ি করছে, ভেড়ির ব্যবসা করবে বলে। কি বলবেন? একদম মিথ্যে কথা। তার কারণ বামফ্রন্ট যে ক্ষমতায় এসেছিল, বড় লোকেদের মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তার জমিগুলো লুট করে নিয়ে যাদের বর্গা দিয়েছিল তাদের কোনো সাহায্য করেনি। মমতা ব্যানার্জি আসার পরে কৃষকদের ভূমি ঋণ দিচ্ছেন, শস্য বীমা দিচ্ছেন, তাদের ইভেন চাষের ক্ষতির টাকাটাও পর্যন্ত তারা দিয়েছে। সন্দেশখালীতে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছে, সন্দেশখালী থেকে আদিবাসীদের জমি দখলের অভিযোগ উঠেছে। দেখুন, আদিবাসীদের জমি শুধু পশ্চিমবঙ্গে লুট হচ্ছে না, সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীদের জমি লুট হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে সেখানে ব্যতিক্রমী নয়। আপনি বিজেপি শাসিত রাষ্ট্রগুলোতে যান, মহারাষ্ট্রে চলে যান, আপনি অন্য অন্য রাজ্যগুলো চলে যান, পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম হবে কেন? এখানেও জমি লুট হচ্ছে। আদিবাসীদের জন্য যদি সোচ্চার হয়ে থাকে, নওশাদ সিদ্দিকী সোচ্চার হচ্ছেন, সারা ভারতবর্ষে সেই প্রচারটা করা দরকার। কি বলছে বিজেপির মাধ্যমে? প্রথমত বলি, আমার প্যানেলিস্ট বন্ধুরা বোধহয় রাজ্য আর রাষ্ট্রের তফাৎটা গুলিয়ে ফেলেছেন, প্রথমত। দ্বিতীয়ত, আমার সিপিএম এর প্যানেলিস্ট বললেন যে নাকি আরএসএস, বিজেপি, তৃণমূল এক। আমি একটুখানি একটা কথা বলি, এই শেখ শাহজাহান কিন্তু আজকে যে ফলটা মমতা ব্যানার্জি খাচ্ছেন, সেই গাছটা কিন্তু এই 34 বছরে বাম শাসন তৈরি করে গেছিলেন। এবং ওনাদেরই যে বিধায়ক ছিলেন নিরাপদ বাবু ডান হাত ছিলেন এই শেখ শাহজাহান। কেন এইরকম ব্যক্তিগুলোকে ওনারা তৈরি করে দিয়ে গেছেন, যার জন্য আজকে সন্দেশখালীর মায়েরা আক্রান্তিত? ভ্যালিড প্রশ্ন। এই যে শুভেন্দু অধিকারী গতকাল বিরোধী দলনেতা হিসাবে সন্দেশখালী গেলেন, 2-3 বা 2 বছর আগে আপনাদের আর্কাইভ থেকে দেখুন, ওই শাহজাহান শেখের মাথায় কার হাত ছিল? এই শাহজাহান শেখ, এই যে এই শিবু হাজরা, উত্তম, এরা হচ্ছে সব এই মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এদের ফসল। আজকের গোটা রাজ্যটাকে এই তৃণমূল আরএসএস ধ্বংস করে দিয়েছে, আর এই রাজ্যটাকে বাঁচাতে গেলে আবার বামপন্থীদের উত্থান করতে হবে এই রাজ্যে। কি বলবেন? লায়েক সাহেবের যে তথ্য সেটা ঠিক নয়। শাহজাহান, উত্তম বা আজকের এখানে যারা ছিল তারা সিপিএম এর হাতে তৈরি ফসল, এবং পরবর্তীকালে তারা আমাদের পার্টিতে জয়েন করেছে। তৃণমূল নিয়েছে কেন? তৃণমূল নিয়েছে কেন? মানুষ সংশোধন করবার জন্য মানুষ আসতেই পারে। আজকের সিপিএম জামানায় যে মানুষের, গরিব মানুষদের যারা বলছিলেন, তারা গরিব মানুষদের আজকে ধরে রাখতে পারেননি। না, আমার প্রশ্ন হচ্ছে, যখন অভিযোগগুলো উঠে আসছে, দক্ষিণ 24 পরগনা দাঁড়িয়ে আছি, সন্দেশখালী থেকে অভিযোগ উঠেছে শেখ শাহজাহান একটা সময় সিপিএম করতো, ভাঙড় থেকে অভিযোগ উঠছে যাদের নামে, সেই কাইজার, শওকত একটা সময় সিপিএম করতো। ফিল্টার তৃণমূল কংগ্রেস লাগায়নি? ফিল্টার নিশ্চয়ই লাগিয়েছে। কোথায় ফিল্টার? শুনুন, সমস্ত ব্যবস্থার মূলে আছে শিক্ষা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বামফ্রন্ট শেষ করে দিয়েছিল, যার জন্য মানুষ তৈরি হয়নি। আজকে তার ফলে না, আমার প্রশ্ন হচ্ছে ফিল্টারটা কোথায়? যে আসবে তাকে নিয়ে নেব? না, ঘটনা হচ্ছে তাদেরকে সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল। সংশোধনের সুযোগ দিলে তাহলে আজকে দুটো প্রশ্ন আছে। যখন সরকার বদলালো 2011-তে, তাহলে সর্বপ্রথম তাদেরকে কেন চিহ্নিত করা হলো না? তাদেরকে কেন প্রশাসনের দ্বারস্থ
করা হলো না। আজকে যখন 10 বছর পরে ঘুরে এসে 12 বছরের মাথায় তারা তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে, এখন তারা তাদেরকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। কিন্তু এই ঘটনার জন্য আজকে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, বারবার আমি দেখি যখন আমাদের প্যানেলিস্টরা চলে যান পশ্চিমবঙ্গের বাইরে, কেন পশ্চিমবঙ্গের ভিতরে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে চোখে চোখ রাখে লড়াইটা কোন করতে পারছে? বেশ, আপনার কাছে একটু আইএসএফ এর কাছে, আপনারা একেবারে নতুন একটি রাজনৈতিক দল, 21 নির্বাচনের 2-3 মাস আগে আপনারা আত্মপ্রকাশ করেছেন। আজকে যে কথাগুলো উঠছে, যেটা পায়েল দেবী তুললেন বা যেটা তৃণমূল কংগ্রেস সমর্থক রয়েছেন বামেরাও কথা প্রসঙ্গে, যে কিছু রাজনৈতিক দলে, কিছু পাড়ায় বা কিছু আমাদের সোসাইটিতে এমন লোকজন থাকেন যাদের থেকে একটু দূরত্ব মেনটেন করা উচিত, অথবা তাদেরকে শোধরানো উচিত, দুটোই হতে পারে। আপনারা যখন দলে কাউকে নিচ্ছে, নতুন দল তো, আকাশ থেকে তো লোক আসবে না, মঙ্গল গ্রহ থেকে লোক আসবে না, ফিল্টার করছেন আপনারা? আমাদের ফিল্টার, এখানে ফিল্টার ব্যাপারটা আমরা জানি না, আমরা জানি ভালো মানুষকে নিলে ভালো কাজ হবে। তো নওশাদ সিদ্দিকী সাহেব বলেছেন তার যে আদর্শ, সেই আদর্শের পরিপন্থী এমন কোনো লোকজন আমাদের দলে আসবে না, এবং আসলেও আমরা তাদেরকে পাত্তাই দেবো না। বেশ, এখানে আর কারোর প্রশ্ন? সন্দেশখালীদের যদি প্রশ্ন আসে, তাহলে আজকের উনি বলেছিলেন মা মাটি মানুষ, মা মাটি মানুষ যদি হয় তাহলে মাটি আজকের লুণ্ঠিত, মা ধর্ষিতা হয়ে গেল। তো আজকের মুখ্যমন্ত্রী এখনো একটা বাইট দিলেন না কেন? বেশ, এখানে কারণ এই সন্দেশখালীতে এই মহিলাদের রাত্রি 12টার সময় নিয়ে গিয়ে পিঠে তৈরি করা হচ্ছে, তাই এটাও কি আমাদের বামফ্রন্টের আমলের থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল? বলুন, আসবো। এটা প্রচার অপপ্রচার। প্রথম কথাটা আপনি শুনে রাখুন, সেটা হচ্ছে মানুষ, এই মানুষকে তৈরি করে মানুষের মেধা, মানুষের শিক্ষা। আজকের সেখানে 30-34টা বছর ধরে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যে তারপরে 13 বছর সেটা রিকভার হলো না কেন? আমাদের এখানে রিকভারি হচ্ছে আজকের এখানে আসার পরে। আচ্ছা, উনি আরেকটা যে প্রশ্ন করলেন, এখানে একজন উনি যে প্রশ্ন করলেন যে মা মাটি মানুষের স্লোগান তৃণমূল কংগ্রেস দেয়, এটা ঠিক যে জমি আন্দোলনকে কেন্দ্র করে সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছিল, এবং অনেকেই বলেন সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্সে পৌঁছে দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে, এই রাজনৈতিক দলের বিরুদ্ধে কেন এইরকম অভিযোগ উঠবে মাটি নিয়ে? এরা ইতিহাস জানে না তাই বলছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? কিসের মাছি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে, মা বড় ধন। আমাদের এই মাটি আর মা নিয়ে সব মানুষ, আর আমরা বেঁচে আছি। এরা জানে না নর্ডিকদের খেলা খেলছে। আজকে নর্ডিকদার বোঝেন, আমরা বাঙালি কারা? এই যারা বাঙালি আছি আমরা, এরা হচ্ছে নর্ডিক আর অ্যালপাইন গোষ্ঠীর আমাদের ঠাকুরদা, নেগ্রিটো, তাদের জন্ম আমাদের ঠাকুরদা, আর ওরা হলো নর্ডিক শ্রেণীর, যাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই বর্গীরা নর্ডিক, এরা আমাদের বর্গী বলছেন, তাই তো? কখনো বহিরাগত, কখনো বর্গী। একদমই তাই। সন্দেশখালীতে আন্দোলন করলে মায়েরা বহিরাগত, যেখানে মায়েরা বলছেন মুখ্যমন্ত্রী এলে আধার কার্ড দেখাবেন, তাদের অস্তিত্বের প্রমাণ দেবেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, বিজেপি যারা বাংলায় কর্মীরা রয়েছেন তাদেরকে ওনারা বহিরাগত বানিয়ে দেন। তাহলে এই রাজ্যের কারা? তাহলে এই বাংলার কারা? উনি বলুক, যারা আজকে পাকিস্তান থেকে যাদেরকে তুলে এনে যাদেরকে ওনারা আশ্রয় দিয়েছেন, রোহিঙ্গা, তারাই বাংলার মানুষ। আর আমরা যারা আজকে বাংলার এখানে বাংলার মায়েদের জন্য কথা বলছি, বাংলার শিক্ষার জন্য কথা বলছি, আমরা আজকে বহিরাগত। এই বহিরাগত ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? ব্যাপারটা দেখুন, আমার যে পাশে রয়েছেন দিদি, সম্মানীয় দিদি, উনি দেশের আইন কানুন মনে হয় বোঝে না। আর যদি রোহিঙ্গা এসে থাকে তাহলে বিএসএফ কি করছে? বিএসএফ যদি কিছু, তাহলে আমাদের তো পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না, যেখানে সারা দেশে কোথাও তারা সেইভাবে শেল্টার পেল না। আমি আবার বললাম, আমার শ্রদ্ধেয় দিদি, ওনার আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই। তো উনি বলছেন যে বিএসএফ প্রথম থাকে, বিএসএফ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকে। বর্ডারের যখন ম্যাটার, when the matter is the border, that the law is implies to the home ministry, so you have no knowledge about the law, so why are you arguing spread না আপনি তাহলে স্বীকার করছেন? না স্বীকার করছেন রোহিঙ্গা এখানে থাকাটা উচিত? না রোহিঙ্গা থাকা উচিত, আপনি স্বীকার করছেন? you are a police, you are a police, you have ব্যক্তিগত হয়ে যাচ্ছে। আজকের যখন গোটা রাজ্য, গোটা দেশে শিক্ষা, স্বাস্থ্য, কাজ নেই মানুষের, তখন এই তৃণমূল বিজেপি দুটো মানুষের পরিচয় নিয়ে কেউ খালিস্তানি বলছে পাঞ্জাবি দেখিয়ে, কেউ এই লুঙ্গি দেখলে রোহিঙ্গা বলছে। মূল ইস্যু থেকে এরা মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বলছিলেন কিছু? না বললাম, ওনারা বারবার যখন শিক্ষার কথা তুলছেন, আজকে মানুষদের ডেভেলপমেন্টের কথা বলছেন, অথচ সব থেকে বেশি খারাপ পরিস্থিতি তো পশ্চিমবাংলার ওনাদের
34 বছরের শাসনকালে ছিল। দিদি হচ্ছে কি যে কথাটা বললেন, আমার শ্রদ্ধেয় দিদি, উনিও কিন্তু শিক্ষিত হচ্ছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট গোটা পশ্চিমবঙ্গে আপনি এই যে স্কুল দেখছেন, যে কলেজগুলো দেখছেন, সব বামফ্রন্ট প্রতিষ্ঠা করে গেছে। বেশ, বুঝতে পেরেছি। একটু আপনার কাছে যাই। আপনারা বারবার বর্গী, বহিরাগত সংজ্ঞাটা একটু ক্লিয়ার করতে পারবেন? কাকে বহিরাগত বলছেন? কাকে? যারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি মানে না তারাই বহিরাগত। মানে যারা মানে না বহিরাগত আমরা কাকে বলবো? যারা গণ্ডির বাইরে থেকে, যারা শ্রীনন্দু বিশ্বে অমৃতস্ব পুত্রা, যারা মানে না বসুধৈব কুটুম্বকম, হ্যাঁ, এই সমস্ত থিওরি যারা মানে না, উপনিষদের বেদের যে কথা, তারাই বহিরাগত। মানে বলছেন যারা ওখানে আন্দোলন করছে তারা বাইরে থেকে এসছে, অন্য দেশ থেকে? না না না, তাদের জন্য বিএসএফ কি করছিল? বহিরাগত বলছি আমি রোহিঙ্গা, আর মুসলমানদের দাগিয়ে দিচ্ছি রোহিঙ্গা, এইসব বলা যাবে না। যারা আন্দোলনটা করছেন ওখানে তারা বাইরে থেকে এসছে, ভিন দেশ থেকে এসছে, বর্ডার পেরিয়ে। যারা সন্দেশখালীতে আন্দোলন, সন্দেশখালীর একটা আলাদা পার্সপেক্টিভ। আপনি দেখুন, লাঠি হাতে মহিলারা, লাঠিটা মেপে দেখেছেন? 3.5 ফুটের লাঠি, সব পুরনো লাঠি। কোথা থেকে এলো? কোথা থেকে? তারা এলো বিজেপির। ওখানে আরএসএস, ওই দিদি বলছিলেন নাম যায় না, এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আবার মহা মুশকিল। বলুন, তাদের ঘাঁটি আছে ওখানে, হেড অফিস আছে ওখানে। তারা আরএসএস কি নিষিদ্ধ সংগঠন? আরএসএস কি নিষিদ্ধ সংগঠন? সন্দেশখালীর কোনো মহিলা ওখানে নেই। সন্দেশখালীর কোনো মহিলা ওখানে নেই। সন্দেশখালীর মায়েরা তো বলছেন তারা ওখানকার, তারা তাদের আধার কার্ড দেখাচ্ছে। মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছেন? আর উনি বলছেন নাকি বাংলার কৃষ্টি জানাটা নাকি তারা, যারা বাংলার কৃষ্টি জানে না। বাংলার কৃষ্টি কোনটা? খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার, না একটা বয়স্ক লোকের কম বয়সী গার্লফ্রেন্ড টাকা? আচ্ছা, আপনারাও কি মনে করেন যে বাইরে থেকে লোকজন ওখানে ঝামেলা করছে? আপনারা জানেন গোটা রাজ্যে যখন যে ঘটনা ঘটে, এই যে তৃণমূলের দুর্বৃত্তের শাসন চলছে, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে আজকের এই সন্দেশখালী, ওখানকার মানুষের স্বতঃস্ফূর্ত একটা প্রতিরোধ উচ্ছ্বসিত হচ্ছে। সেখানে ছোট্ট ঘটনা বলছে, এত মহিলারা আক্রান্ত, মহিলা মুখ্যমন্ত্রী তো তিনি একবারে গেছেন সন্দেশখালীতে। আজকের পশ্চিমবঙ্গের মধ্যে নাবালিকা বিয়েতে শীর্ষে ভারতবর্ষের মধ্যে, কেন এই হার পশ্চিমবঙ্গে? একটা থানার পক্ষে এত বড় একটা এরিয়া, সেটা কন্ট্রোল করা সম্ভব? থানা তৈরি করতে গেলে আইন হচ্ছে, সেখানে 60% মানি তারা দেবে কেন্দ্রীয় সরকার, 40% আমাদের রাজ্য সরকার। সেখানে প্রস্তাব নেওয়া হয়েছে, অ্যাপিলটা তো রাজ্য সরকার করবে। হ্যাঁ, সেটা করবে, কিন্তু সেগুলোতে নেওয়া হচ্ছে না। পপুলেশন অনুযায়ী আমাদের এখানে 2টো হবে, এবং সেটা দেখবেন উত্তরভাগের ওখানে আমাদের একটা নতুন থানা করা হওয়ার প্রজেক্ট নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। থানা যা ছিল সেখানে দীর্ঘদিন আপনারা জানেন কনস্টেবল নিয়োগ বন্ধ। থানাগুলো পরিচালনা করছে তৃণমূলের পার্টি অফিস থেকে, ওখানে সিভিক দিয়ে গোটা প্রশাসনকে চালানো হচ্ছে। আজকের বারুইপুর থানাতে গিয়ে দেখুন কতজন কনস্টেবল আছে আর কতজন থাকার কথা। সেই পুলিশের অভাবে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং গোটা এই পুলিশ প্রশাসনটাকে থানা, এই তৃণমূলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে। হ্যাঁ, থানা, আপনি আইনজীবী পেশাগত। ব্যাপারটা দেখুন, এখানে যে আপনারা আজ যে সন্দেশখালীর ব্যাপারটা বলছেন স্যার, খুবই ভালো লাগছে। আপনারা আমাদের ডিবেট এনেছেন, সবাইকে এনেছেন, বাঙালিরা দেখুক। বাঙালিদেরকে সবসময় দমন পীড়ন নিপীড়ন করেছে কেন্দ্রে যে সরকার ছিল, এবং কেন্দ্রে যে সরকার এসেছিল, বাংলা থেকে যে রাজনৈতিক মডেল তৈরি হয়, সেই মডেল কোনোদিন কেন্দ্রের সাস্টেনেবিলিটি পায়নি। এর অনেক কারণ, বাঙালিদের ওপর বারবার অত্যাচার করেছে। সেই অত্যাচারের একটা নমুনা বলে দিচ্ছি আপনাদের। 2016 সালে আমাদের পশ্চিমবঙ্গে থেকে 8,335 জন শিশু নিখোঁজ হয়েছে। 2017 সালে সেটা বের হয়েছে 8,178, 2018 সালে 8,205। এই তথ্য যখন বেরিয়ে আসছে, তখন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার ভয় পেয়ে এই তথ্য বন্ধ করে। একদম ছোট করে আমরা আলোচনা শেষ পর্যায়ে। এখানে মহিলা থানার কি অবস্থা? মহিলা থানা আছে, পর্যাপ্ত ফোর্স আছে? মহিলা থানার আজকে যা বর্তমান পরিস্থিতি, আপনি মহিলা থানায় গিয়ে যে কাজটা করতে পারবেন, আপনাকে নর্মাল থানাতে গিয়ে ওই কাজটাই করাতে হয়, ঘুরে ওখানেই আসতে হয়। মহিলা থানা মুখ্যমন্ত্রী ফলো করেছিলেন সারা রাজ্যে কয়েকটা জায়গায়, কোনো কাজ হয় না, কোনো কাজ হয়নি। আলাদা করে কি ভূমিকা আছে? উল্টে আমি এখান থেকে আপনাদের ডিবেটের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারি, যাকে মহিলা থানার আইসি করা হয়েছে তিনি তো সরকারের কেন্দ্রীয় মানে মন্ত্রীদের যারা তৃণমূলের নেতা আছেন তাদের প্রোগ্রামগুলোকে উনি থানার নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছেন। সেখানে উনি তার নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছেন একজন মহিলা থানার আইসি হিসেবে। বেশ, অসংখ্য ধন্যবাদ চারজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এখানে আলোচনায় অংশগ্রহণ করলেন। আজকের এই ডিবেট এখানেই শেষ করছি, আগামীকাল পৌঁছে যাব আপনার পাড়ায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।